মসনদে বসেই বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক বন্ধুত্ব তৈরিতে উঠে পড়ে লেগেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেননা শপথের পরেই বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বড় চুক্তিটি করে বসলেন ট্রাম্প। নানান মহল বলছে বন্ধু মোদিকে ভুলে এবার বাংলাদেশকে কাছে টানতে চান ট্রাম্প। হাতে রাখতে চান বাংলাদেশের সরকার প্রধান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তবে কোন চুক্তির জোরে আসছে এমন সব প্রশ্ন, কি বা আছে সেই বড় চুক্তিতে? এবার তরলকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহের জন্য বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছে ট্রাম্প প্রশাসন। সেই চুক্তির আওতায় বাংলাদেশের কাছে প্রতি বছর 50 লক্ষ টন এলএনজি বিক্রি করবে যুক্তরাষ্ট্র। 24 জানুয়ারি এক বিবৃতিতে এমন তথ্যই জানিয়েছে যুক্তরাষ্ট্রের লুজিয়ানা ভিত্তিক আর্জেন্ট এলএনজি কোম্পানি। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে আর্জেন্ট এলএনজি কোম্পানিটির লুজিয়ানায় বার্ষিক 25 মিলিয়ন টন এলএনজি উৎপাদন সক্ষমতার অবকাঠামো নির্মাণ করেছে। বাংলাদেশের সঙ্গে এই চুক্তি একটি বাধ্যবাধকতাহীন চুক্তি হিসেবে স্বাক্ষরিত হয়েছে। যদি লুজিয়ানায় পোর্ট ফোরশনে আর্জেন্ট এলএনজির প্রকল্পটি সম্পন্ন হয়, তবে এর কার্গোগুলো বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা পেট্রোবাংলার কাছে বিক্রি হতে পারে বলে চুক্তিতে উল্লেখ রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর এটিই যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহের সবচেয়ে বড় চুক্তি। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ঘোষণা দেন দেশটিতে জ্বালানির অনুসন্ধান বাড়াবেন তিনি। বাংলাদেশের সঙ্গে ট্রাম্প প্রশাসনের আর্জেন্ট এই চুক্তি প্রমাণ করছে ট্রাম্প প্রশাসনের উপর এই খাত সংশ্লিষ্টদের আস্থা রয়েছে। এই চুক্তিতে 2026 জানুয়ারি থেকে এলএনজি সরবরাহ শুরু করার কথা রয়েছে। শিল্প বিশেষজ্ঞরা মনে করছেন এটি নতুন প্রশাসনের জ্বালানি বান্ধব নীতির প্রতি আস্থার প্রতিফলন। এদিকে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই জ্বালানি চাহিদার দীর্ঘমেয়াদী একটি সমাধান খুঁজছে। এদিকে তরলকৃত গ্যাসের দিকে ঝুঁকছে বাংলাদেশ সরকার। তবে 2022 সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর বিশ্বব্যাপী যখন গ্যাসের দাম বেড়ে যায়, তখন কম দামি কয়লার দিকে আবারও ঝোঁকা শুরু করে বাংলাদেশ। তবে এবার লুজিয়ানার পোর্ট ফরচুনে আর্জেন্ট এলজিডির অবকাঠামো তৈরি সম্পন্ন হলে তারা বাংলাদেশের পেট্রোবাংলার কাছে কার্গো বিক্রি শুরু করতে পারবে। দেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী এমনটাই জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে। তিনি বলেছেন, চুক্তি শুধুমাত্র আমাদের বর্ধমান শিল্পে গ্যাসের সরবরাহ নিশ্চিত করবে না, সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরো শক্তিশালী করবে। হাসিনার উচ্চ প্রবৃদ্ধির বয়ান পুরোটাই ভুয়া। আসলে একটা পুরো 15 বছরের একটা ধাপ্পাবাদীর শাসনকাল ছিল। এই সময় উন্নয়নের গল্প করতেন তিনি, কিন্তু এটি মূলত তার মূল ক্ষেত্র ছিল হচ্ছে লুটপাট, দুর্নীতি, টাকা পাচার। এই দুর্নীতি, লুটপাট, টাকা পাচারকে বৈধতা দেওয়ার জন্য কিছু অবকাঠামো নির্মাণ করা হয়েছে জনগণের অর্থে, এবং ওই অবকাঠামোগুলো হচ্ছে এতই দুর্নীতিতে ভরপুর ছিল যে 10 টাকার কাজ করা হয়েছে 10,000 টাকায়, 10,000 টাকার কাজ করা হয়েছে 10,000 কোটি টাকায়। এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে এখন কিন্তু আসল জিনিসগুলো আসছে, যার জন্য আমাদের দেখা যাচ্ছে যে উন্নয়ন, অগ্রগতি, মূল্যস্ফীতি সব সূচকগুলো নিচে। আগে হলো সবগুলো ক্যামোফ্লেক্স করা হতো, মানে রপ্তানি আয়, উন্নয়ন, যতগুলো সূচক ছিল সবগুলো উপরের দিকে দেখানো হতো, যাতে মানুষ মনে করে যে না, গণতন্ত্র না থাকলে কি হবে, শেখ হাসিনা তো উন্নয়ন একদম মানে ভরে দিচ্ছে। আসলে তারা তাদের পেট ভরেছে, দেশের জনগণের বা দেশের উন্নয়নের পেট তারা ভরেনি, বরং রুগ্ন করেছে। ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উচ্চ প্রবৃদ্ধি নিয়ে যা প্রচার করতেন তার পুরোটাই ছিল ভুয়া। এমনটাই বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোস বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। এ সময় হাসিনা সীমাহীন দুর্নীতি নিয়ে প্রশ্ন না তোলায় বিশ্বকেও দোষারোপ করেছেন ডক্টর ইউনূস। রয়টার্সের খবরে বলা হয়, ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের আগস্টে ক্ষমতাচ্যুত হয়ে প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন 84 বছর বয়সী ডক্টর ইউনূস। 2006 সালে শান্তিতে নোবেল পেয়েছিলেন এই অর্থনীতিবিদ। আসলে এটাই ঠিক যে শেখ হাসিনার সময় যে কি পরিমাণ দুর্নীতি, টাকা পাচার, এগুলো নিয়ে বিশ্ব কিন্তু অত মানে সোচ্চার না, বা এটা বাংলাদেশকে বলছে না যে তোমরা এই তথ্য প্রচার করছো না কেন, প্রকাশ করছো না কেন, বা এটা নিয়ে যে একটা আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত, এই ব্যাপারেও কিন্তু তারা খুব একটা তৎপরতা দেখাচ্ছে না।
এটা খুব অবাক কাণ্ড। কিন্তু শেখ হাসিনার ক্ষমতার সময় কিন্তু তারা একদম মানে মানে চেপে ধরেছিল যে এই সমস্ত বিষয়ে তারা জড়িত, দুর্নীতি, অপপ্রচার। ক্ষমতায় বসে টানা 15 বছর দেশ শাসন করেন শেখ হাসিনা। এই সময় দেশের অর্থনীতি ও বিশাল পোশাক শিল্পের পুনর্জীবনের কথা বলে এর পুরো কৃতিত্ব দাবি করেন তিনি। তবে তার বিরুদ্ধে সমালোচকদের গুরুতর অভিযোগ, তিনি বাক স্বাধীনতা ও ভিন্ন মত দমনে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত। 2009 সাল থেকে বাংলাদেশের শাসন করা হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, এই সমস্ত অভিযোগগুলো আছে। দাভোসে অর্থনৈতিক সম্মেলনের ফাঁকে ডক্টর ইউনূস উপস্থিত সকলকে উদ্দেশ্য করে কিভাবে দেশ পরিচালনা করতে হয় তা বলেছেন। তিনি অভিযোগ করেন, কেউই হাসিনার বিষয়ে প্রশ্ন তোলেননি, যা ভালো বিশ্ব ব্যবস্থার লক্ষণ নয়। ডক্টর ইউনূস বলেন, এমনটা হওয়ার জন্য পুরো বিশ্বই দায়ী, তাই হাসিনা গোটা বিশ্বের জন্যই একটা ভালো শিক্ষা। তিনি বলেন, প্রবৃদ্ধির জন্য আমরা সকলকে ছাড়িয়ে গেছি, একথা পুরোটাই মিথ্যা। কেন ওই প্রবৃদ্ধিকে ভুয়া মনে করেন সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি ডক্টর ইউনূস। তবে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির উপর জোর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। কোভিড মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগে 2017-18 অর্থ বছরে বার্ষিক প্রবৃদ্ধি প্রায় 8% পৌঁছায়, যেখানে হাসিনার ক্ষমতা গ্রহণের সময় 2009 সালের প্রবৃদ্ধি ছিল 5%। যাই হোক, এটা নিয়ে একটা বড় বিতর্ক, আরো বিস্তারিতভাবে হয়তো তিনি বলতে পারতেন। বলছেন যে রয়টার্সকে ডক্টর ইউনূস বলেছেন, ব্যক্তিগতভাবে আমি প্রবৃদ্ধির হার দ্বারা খুব বেশি প্রভাবিত নই, সমাজের প্রান্তিক মানুষের জীবনযাত্রার মান দ্বারা প্রভাবিত। তাই আমি এমন একটি অর্থনীতি কথা চিন্তা করি যেখানে সম্পদকে কেন্দ্রীকরণের ধারণা থেকে বের হওয়া যাবে। হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক গলায় গলায় থাকলেও তার পতনের পর পুরোপুরি পাল্টে যায় সেই চিত্র। এখন ঢাকা নয়াদিল্লির সম্পর্কে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে, যদি উভয় দেশই বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্কে আবদ্ধ। রয়টার্স বলছে, ভারতের সঙ্গে বৈরী সম্পর্কের কারণে বাংলাদেশ এখন কিছুটা কঠিন পরিস্থিতিতে রয়েছে। এক্ষেত্রে এই কঠিন মুহূর্তে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী চীনকে বাংলাদেশের দীর্ঘমেয়াদী বন্ধু হিসেবে অভিহিত করে ডক্টর ইউনূস বলেন, নয়াদিল্লির সঙ্গে সম্পর্কে টানা পড়ন ব্যক্তিগতভাবে আমাকে কষ্ট দেয়। তিনি আরো বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক যতটা শক্তিশালী হওয়া উচিত, আপনি জানেন বাংলাদেশের মানচিত্র না এঁকে আপনি ভারতের মানচিত্র আঁকতে পারবেন না, কেননা বাংলাদেশের স্থল সীমান্ত প্রায় পুরোটাই ভারতের সঙ্গে যুক্ত। দর্শক, আমি মির্জা ফখরুল সাহেবকে এই কথাটা বলার জন্য ধন্যবাদ দিব। প্রথমে অতি বিপ্লবী আসলে তো বিপ্লবী হয় না, হয়েছে অভ্যুত্থান মনে করে, কারণ এটাকে আমরা বিপ্লব বলি, মনের মাধুরী মিশিয়ে আমি বলতেই পারি। কিন্তু অভ্যুত্থানের পরে এই যে নাটকীয় কায়দায় আমরা কেউ, আমি কারণ নাম উল্লেখ করতে চাই না, কারণ আমরা সবাই গণতন্ত্রের লড়াই করছি, ফেসিবাদ বিরোধী। এখন আমাদের মধ্যে বিরোধ হতেই পারে, দুইটা মানুষ দুই রকম হলে বিরোধ হবে। কিন্তু যেসব অতি বিপ্লবী কথা বলতেছেন, দয়া করে এগুলো বন্ধ করে দেন। তত্ত্বাবধায়ক বলেন, ইন্টারিম বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার অনেক জায়গায় পারফর্ম করতেছে না, এটা আপনার সাথে আমি সম্পূর্ণ। কিন্তু এর চেয়ে ভালো পারফর্ম করার হেডমালা কে আছে সেটা বাইর করে আনেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি না হতো তাহলে তো আমি মনে করি আমাদের অবস্থা আরো বহু খারাপ হইতে পারত, খারাপ হইতো নিশ্চিত। তো মির্জা ফখরুল সাহেবকে বলবো, আপনার দলেও অনেক অস্থিরতার কথা বলা হচ্ছে, আপনি তাদের মুখ বন্ধ করেন। তারেক রহমান সাহেব, মির্জা ফখরুল সাহেবকে বলবো, আপনার স্ট্যান্ডিং কমিটির অনেক মেম্বার, আপনাদের ভাইস চেয়ারম্যান কেউ অনেক অস্থির কথা বলতেছে, অস্থির কথা বন্ধ করেন। এবং ইউটিউবার যারা বা এর বাইরেও যারা বিভিন্ন রাজনৈতিক দলের বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আপনারা অতি বিপ্লবী কথা বলতেছেন, এগুলো বন্ধ করে দেন। দেশ আমি মনে করি মানে অনেক অনেক ভালো আছে তুলনামূলক ভাবে, যদি আমি মানে হাসিনার আমলের কথা চিন্তা করি, অথবা প্রথম দিককার যে ধরনের অস্তিত্ব ধীরে 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 চেষ্টা করতেছে। আরেকটা কথা বলি, আপনারা যে বললেন, আমরা তো বারবার বলি, আমাদের তো কথা সবকিছু যে শুনতে হবে তাও না, আবার আমরা কথাগুলো বিবেচনা আপনারা করতে হবে। 760 বা 70 জন সরকারি অফিসার, পুলিশ, মিলিটারি, যাদেরকে হাসিনার আমলে পদচ্যুত করা হয়েছে, যাদেরকে প্রমোশন দেওয়া হয় না, 760 বা কত সিভিল অফিসারকে আপনার এপ্রুভ করা হয়েছে। একটা কমিটি করে যারা ডিপ্রাইভ হয়েছে তাদের লিস্ট করা হয়েছে। তার 2000-এর মতো এখানে অ্যাপ্লিকেশন করে, তার থেকে 700 কি 750-কে আনা হয়েছে, যেগুলো সত্যিকারের হাসিনার আমলে ডিপ্রাইভ হয়েছে। এই অফিসার গুলাকে আপনার উপদেষ্টা
একটা তদন্ত কমিটি করে উপদেষ্টা কাউন্সিল এটা এপ্রুভ হয়েছে, মানে ক্যাবিনেটে এপ্রুভ হয়েছে। এপ্রুভ হওয়ার পরে প্রধান উপদেষ্টা এপ্রুভ করছে, গেজেট নোটিফিকেশন হচ্ছে না আজকে 1.5 মাস ধরে। কেন জানেন? আমাদের মতো আমরা কত অতি বিপ্লবীরা, এই যে আপনি সরকার কিভাবে চলবে, হাসিনার দালালরা, ফেসিবাদের ভারতের দালালরা আপনার অ্যাডমিনিস্ট্রেশনের রন্ধ্রে রন্ধ্রে, সেটা সিভিল বলেন, সেটা পুলিশ বলেন, সেটা মিলিটারি বলেন। আচ্ছা, এই যে 700 বা 750 অফিসারকে যে আপনার প্রমোশন দিয়ে বিভিন্ন জায়গায় বসানোর জন্য যে প্ল্যান করছে, আমাদের একজন খুব জনপ্রিয় ইউটিউবার এইটা নিয়ে বলে যে সরকারের কত 12 কোটি না 22 কোটি খরচ হবে। এইটা কেন করবে? এই অভ্যুত্থান কি আমরা ওই আপনার আমলাদের জন্য করছি? আরে ভাই, আমলারা তো খারাপ, আমরা জানি, আমলারা তো কামলা। এখন এই আমলার বিকল্প সৃষ্টি করার আগে আপনি দেশ কিভাবে চালাবেন? আপনাকে তার বিকল্প সৃষ্টি করতে হবে। আমি তার সাথে একমত। এই আমলাদেরকে তো আমাদের চেঞ্জ করতে হলে আমাদের বিকল্প লাগবে, আপনি বিকল্প ছাড়া করবেনটা কি? এখন এই অফিসার গুলাকে প্রমোশন দেওয়ার জন্য তদন্ত কমিটি করে উপদেষ্টা থেকে পাশ করে প্রধান উপদেষ্টা সাইন করার পরে গেজেট হচ্ছে না কেন? আপনি এদের বিরোধিতা শুরু করছি, আমাদের মধ্যে গুদাগুদি। এই যে আপনার এত বড় অ্যাডমিনিস্ট্রেশন, এখানে যদি হাসিনার লোক নিয়ে আপনি এই 30 জন উপদেষ্টা দিয়ে আর কয়জন মুখ চেহারা দিয়ে কি আপনি দেশ চালাইতে পারবেন? দেশ তো চালাবে তারা। আপনি তো রাতারাতি ডিসি বদলাইতে পারবেন না, রাতারাতি তো ইউএনও বদলাইতে পারবেন না, এখান থেকেই তো দিতে হবে। কিন্তু যারা ডিপ্রাইভ ছিল, যারা ফেসিবাদের বিরুদ্ধে ইন্টারিম এবং গণতন্ত্রের ইন্টারিম গভর্নমেন্ট এবং গণতন্ত্রের পক্ষে যারা কাজ করবে তাদেরকে এখানে বসাইতে হবে। তারপরে মিলিটারিদেরকে, যেসব মিলিটারি অফিসিয়ালদেরকে হাসিনা ডিসমিস করছে, এই যে হাসিনুর রহমান যাদেরকে গুম করছে মনে করেন, এই অফিসিয়ালগুলোকে আনতে হবে, এদেরকে রিইনস্টেট করতে হবে। না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই গভর্নমেন্ট তো ডিসিশন মেকিং এ অনেক স্লো। মানে কি, আপনি এমন কিছু লোকদেরকে উপদেষ্টা করেছেন যারা এখনো ডাইপার পরে। এখন এই ডাইপার পরা উপদেষ্টাদেরকে দিয়ে তো আপনি কুইক ডিসিশন পাচ্ছেন না। আপনার সাথে আমি দ্বিমত করবো না, যেটা কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা নিজেও স্বীকার করেছেন, নুরুল কবির। না, এখানে আপনি যেটা নিয়ে উনি একটা শব্দ ব্যবহার করেছিলেন যে আমরা হাতড়াচ্ছি, এটা নিয়ে আমি আমার প্রতিক্রিয়া দেখিয়েছি যে উনি 5 মাসে এসে যদি বলেন যে আমি হাতড়াচ্ছি, তাহলে হাতড়াচ্ছে কেন বুঝছেন তো? হাতড়াচ্ছে কারণ হচ্ছে সবগুলা হচ্ছে ফেসিবাদের দালাল এবং এদের বিরুদ্ধে অবস্থান নিতে এই আপনি বললেন ডায়াপার পরা এই উপদেষ্টা গুলার ফাটু কাঁপতেছে। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে, আমি ডক্টর মাহমুদ ইউনূস স্যার আপনাকে বলতে চাই, আপনি আমাদের সবার মাথার উপরে, আমরা হাজার সমালোচনার পরেও আপনাকে মাথার উপর রাখতে চাই এবং রাখবো। আপনি যে এই অফিসার গুলাকে আপনি যে এই তদন্ত করার পরে আপনি ফেলা রাখছেন কেন গেজেট? কোন বদমাইশ কি বলছে আপনি এটি শোনার দরকার কি? এদেরকে ছাড়া আপনি সরকার চালাতে পারবেন না। আপনি জেনারেল ওয়াকারকে বলেন, যেসব আর্মি অফিসারকে হাসিনা পদচ্যুত করছে তাদেরকে অবিলম্বে নিয়োগ করেন। একইভাবে পুলিশে আপনি যদি এই 3 জায়গায় যদি আপনার নিজস্ব লোক বলতে, আমি গণতন্ত্রের পক্ষে ফেসিবাদের বিরুদ্ধে, এটা কোনো ব্যক্তি বা কোনো দলের ব্যাপার না, এটা হচ্ছে গণতন্ত্রের পক্ষে এবং ফেসিবাদের বিরুদ্ধে। কারণ এদেরকে বের করে দিয়েই তো সেই ফেসিবাদ কায়েম করছে। পলিটিক্যাল পার্টিগুলোকে, সাধারণ মানুষকে যখন রিপ্রেস করছে, যারা তার কথা শুনে নাই, সেটা মিলিটারি বলেন, পুলিশ বলেন, সিভিল বলেন, সব অ্যাডমিনিস্ট্রেশন এগুলো শেষ করছে। অবিলম্বে গেজেট নোটিফিকেশন করেন। আর্মি অফিসিয়াল যাদেরকে, তাদের এখন কমিটি কি করছে আমি জানি না, কয়জনকে রিইনস্টেট করছে। একইভাবে পুলিশ, এগুলোর রিইনস্টেট করেন এবং বোল্ড ডিসিশন নেন। আপনি ডিসেম্বরে নির্বাচন দিবেন বলছেন, আমরা মনে করি দ্যাট ইজ এ গুড টাইম। এবং সংস্কার যতটুকু সম্ভব আপনি চালিয়ে যাবেন। একটুকের মধ্যে আমি মনে করি বাংলাদেশের যে চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জ আমি মনে করি ইনএভিটেবল। আমরা যেসব অস্থিরতা, অতি বিপ্লব, এগুলো কোনো কাজ হবে না। কাজ হবে বাংলাদেশের 18 কোটি মানুষের। আরেকটা কথা টিটু ভাই, বারবার লোকজন বলছে যে হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন সবাই তার বিরুদ্ধে করছে, এখন একটু ডিফারেন্স তো হবেই। গণতন্ত্র মানেই তো ডিফারেন্স অফ অপিনিয়ন। আপনার সাথে আমার ডিফারেন্স হবে না? হবে। এখানে বিএনপি, জামাত, বৈষম্যবিরোধী ছাত্র বা বাম সংগঠন বা ডান সংগঠন যারাই আছে, সবাই মিলে আপনারা তো হাসিনাকে ধরেছেন, কিন্তু আপনারা অবশ্যই আপনাদের নিজস্ব এজেন্ডা আছে, আপনার নিজের এজেন্ডা নিয়ে আগাবেন, কিন্তু প্রতিযোগিতা করবেন, প্রতিহিংসা নয়। আপনারা যেসব, আপনি দেখেন এই ইয়েতে কি জেন জি বাংলাদেশ নামে একটা ভেরিফাইড পেজ আমি দেখলাম,
যে আপনি হাসবেন, আপনি রিপোর্টটা দেখছেন কিনা জানি না, আমার দর্শক শ্রোতা যারা দেখেন তারা দেখেন, কালকে রিপোর্টটা আসছে মনে হয় যে একটা অনলাইন ইয়ে করছে, সেখানে 65% আওয়ামী লীগের পক্ষে, 16% জামাতের পক্ষে, 11% আওয়ামী লীগের পক্ষে। অর্থাৎ আপনি দেখেন এখনো পর্যন্ত আওয়ামী লীগ অনলাইনে কি পরিমাণ সক্রিয়। এক্স্যাক্টলি, খেয়াল করছেন? খুবই সক্রিয়, খুবই অর্থাৎ সক্রিয়। আমি যদি এখন ওইটা দেখি তাহলে তো মনে হবে বাংলাদেশ এখন আবার ফেসিবাদে চলে যাচ্ছে। তো সুতরাং আপনারা অবশ্যই অনলাইনে সক্রিয় থাকবেন। অনলাইন হচ্ছে এখন সবচেয়ে বড় পাওয়ারফুল জিনিস, কোনো সন্দেহ নাই। তো বিএনপি কে, জামাতকে বলবো আপনারা এখনো কত পিছিয়ে আছেন দেখছেন, দেখেন না। তো সুতরাং সরকার টিকাইতে হবে, ইন্টারিম গভর্নমেন্টকে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলবো, আমি বলবো না যে কাকে ফায়ার করবেন বা কাকে কি করবেন, কিন্তু বোল্ড না, কিন্তু এটা তো সত্য যে বাংলাদেশের এখন যে পরিস্থিতি, আমাদের যে গণতন্ত্র আমরা চাই, যা কিছু করছি আমরা গণতন্ত্রের জন্য। আমি মনে করি ডক্টর ইউনূস সাহেবই হচ্ছে গণতন্ত্রের শেষ বাতিঘর। অবভিয়াসলি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের ডক্টর ইউনূসই আমাদের শেষ, শুধু বাতিঘর না, উনি যে ক্রাইটেরিয়া, যে স্ট্যান্ডার্ড সেট করবে, আমি মনে করবি ইট উইল বি ম্যাগনা কার্টা। এইটার স্ট্যান্ডার্ডের নিচে কেউ আর যাইতে পারবে না। এবং আমরা আলোচনা করব, সমালোচনা করব, সবকিছু করব, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে যতদিন পর্যন্ত আছে, বিএনপি, জামাত, সবাই যারা নির্বাচন করবেন, আপনাদেরকে বলি, আপনারা দয়া করে আমাদের কথা শুনেন বা না শুনেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনারা কেউ হইতে পারবেন না। আপনারা অবশ্যই গণতান্ত্রিক সরকার আমরাও চাই, কিন্তু আপনারা তো 17 বছর যুদ্ধ করে আপনারা নিষ্পেষিত, দেশের মানুষ শেষ হয়ে গেছে। এখন ছাত্র জনতার নেতৃত্বে অবশ্যই আপনাদের রাজনৈতিক দলগুলোর সম্পূর্ণ সক্রিয় সহযোগিতায়, বিএনপি, জামাত সহ সবাই, আপনারা আজকে যে সরকার আনছেন, এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। কয়েকদিন আগে বা আপনি যে আমাদের মির্জা ফখরুল সাহেব, উনি আরেকটা কথা বলছে, এটা সমালোচনা করব আমি। আপনি বলছেন যে কোনো সরকারের চেয়ে নির্বাচিত সরকার ভালো, কথা ঠিক, কিন্তু এই সরকারটা নির্বাচিত সরকার থেকে বেশি নির্বাচিত বলে বাংলাদেশের মানুষ মনে করে, আমরা মনে করি। সুতরাং আপনি এইটা বলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ছোট করার কোনো দরকার নাই। মির্জা ফখরুল সাহেব, আপনি এর আগে যে কথাটা বলছেন যে অতি বিপ্লব, বা আমার মনে হয় যে এই 15ই আগস্টের যে বিপ্লব বলি, গণঅভ্যুত্থান বলি, 5ই আগস্ট, এটার যে ম্যান্ডেট, এই ম্যান্ডেটটা আমি মনে করি মানে যে কোনো